3D আর ভেক্টরের ইন্ট্রোডাক্টরি লেকচারের সেকেন্ড পার্টটা শুরু করছি। অলরেডি লেকচার নাম্বার 1 এর মধ্যে বেসিক্স অফ 3D অ্যান্ড ভেক্টর দুটোই এক্সপ্লেন করে ফেলেছি। এই লেকচারটাতে আমরা ফার্স্ট শুরু করব সেকশনাল ফর্মুলা দিয়ে। সেকশনাল ফর্মুলা 3D তে আর ভেক্টরের মধ্যে দুটোতে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় দুটোই দেখিয়ে দিচ্ছি সাইড বাই সাইড। তো ফার্স্ট যেটা আসছে এটা হলো ইন্টারনালি যদি দুটো পয়েন্টকে বা দুটো ভেক্টরকে m/n রেশিওতে ডিভাইড করি। তো ফার্স্ট আসছে ইন্টারনাল ডিভিশন। একটা a পয়েন্ট নিলাম, এটা x1 y1 z1, আর একটা b পয়েন্ট নিলাম x2 y2 z2। a আর b পয়েন্টটাকে একটা p পয়েন্ট নিয়ে নিলাম, যেটা কোঅর্ডিনেট নিয়ে নিই x y z। এটা ডিভাইড করেছে m/n রেশিওতে। এটা হলো ইন্টারনাল ডিভিশন, ঠিক আছে। তো তাহলে আমি p পয়েন্টার কোঅর্ডিনেটটা কি লিখবো, ঠিক আছে। তো এটা আমার হয়ে যাবে p পয়েন্টার কোঅর্ডিনেটটা mx2 plus nx1 by m plus n, my2 plus ny1 by m plus n, mz2 plus nz1 by m plus n। এক্সাক্ট 2D এর মধ্যে সেকশনাল ফর্মুলা যেভাবে অ্যাপ্লাই করতে হয় সেম প্যাটার্নই অ্যাপ্লাই করব, জাস্ট ডিফারেন্সটা এটাই, এটাতে আমরা তিনটা কোঅর্ডিনেট ইউজ করব, ঠিক আছে। 2D তে আমরা x আর y কোঅর্ডিনেটটা থাকে, এখানে x y আর z কোঅর্ডিনেট আসছে। তো এটা হচ্ছে আমার 3D তে যদি সেকশনাল ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই। তো 3D এর জায়গাতে আমি যদি ভেক্টর ফর্মে করি তখন আমরা কিভাবে করব। তো ভেক্টর ফর্মে a পয়েন্টটাকে নিয়ে নিচ্ছি a ভেক্টর, b পয়েন্টটাকে নিচ্ছি আমি b ভেক্টর, আর p পয়েন্টটাকে আমি r ভেক্টর নিয়ে নিচ্ছি, বা p ভেক্টর নিয়ে নিই যেহেতু p আছে। তো এটার মধ্যে ভেক্টরের মধ্যেও সিমিলার প্যাটার্নই অ্যাপ্লাই করব সেকশন ফর্মেটা। তখন আমার p ভেক্টরটা হয়ে যাচ্ছে এরকম, p ভেক্টর ইকুয়ালস টু, দেখো m এর সাথে আসবে b ভেক্টরটা, m ইনটু b ভেক্টর প্লাস n ইনটু a ভেক্টর বাই m প্লাস n। এক্সাক্ট আমার যে প্যাটার্ন 3D তে ইউজ করেছি সেম প্যাটার্ন আমাদের 2D তে, সরি 2D না, ভেক্টর ফর্মেও ইউজ করব, ঠিক আছে, কোনো ডিফারেন্স থাকবে না। এটা হচ্ছে আমার কার্টেশিয়ান ফর্মে, এটা আমার ভেক্টর ফর্মে। ক্লিয়ার আছে? তো এটা হচ্ছে ইন্টারনাল ডিভিশন। এখন এক্সটার্নাল ডিভিশন করলে কি করব? আর অলওয়েজ একটা জিনিস মনে রাখবে, যেই রেশিওটা এই পাশে ইউজ করেছি এটার অপোজিট ভেক্টর বা কোঅর্ডিনেটটা তোমার নিতে লাগবে সেকশনাল ফর্মুলার মধ্যে। দেখো এখানে m আছে, m এর ভ্যালুটা কোন দিকে, a পয়েন্টের দিকে, আমি m এর সাথে x2 মাল্টিপ্লাই করেছি। আর n টা আছে আমার b পয়েন্টের দিকে, তো n এর সাথে আমি x1 মাল্টিপ্লাই করেছি। তো সিমিলারলি ভেক্টর ফর্মেও m আমার a ভেক্টরটার সাথে আছে, কিন্তু আমি মাল্টিপ্লাই করেছি m ইনটু b ভেক্টর, দেখো অপোজিটটা। আর n আমার b ভেক্টরের সাথে আছে, এর জন্য মাল্টিপ্লাই করেছি n ইনটু a ভেক্টর, অপোজিটটা মাল্টিপ্লাই করবে সবসময়। এই প্যাটার্নটা জাস্ট মনে রাখবে, তারপরে এনি সেকশনাল ফর্ম, মানে অ্যাটলিস্ট সেকশনাল ফর্মটাতে কনফিউশন আসবে না তাহলে। আচ্ছা, সেকেন্ড আসছি এক্সটার্নাল ডিভিশনে। এক্সটার্নাল ডিভিশনে বেসিক্যালি কি হয়, যেই পি পয়েন্টটা থাকবে ওটা এ বি লাইনটার বাইরে থাকবে, ঠিক আছে। তো বাইরে ড্র করতে হলে ওদেরকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। এটাকে দিয়ে দিচ্ছি বি পয়েন্ট, x2 y2 z2, আর এটাকে দিচ্ছি আমি পি পয়েন্ট x y z। দেখো পি পয়েন্টটা কি এবি লাইনটার বাইরে আছে, আগে ছিল ইন্টারনাল ডিভিশন, এবি লাইনটার মাঝখানে ছিল, মাঝখানে কোনো একটা রিজনে ছিল পি পয়েন্টটা, এখন এবি লাইনটা আছে, সরি পি পয়েন্টটা আছে এবি লাইনটার বাইরে বা এবি লাইন সেগমেন্টের বাইরে, ঠিক আছে। তো এখন যদি ডিভিশনটা করি, ধরো m/n রেশিওতে এক্সটার্নালি ডিভাইড করেছে, তাহলে mটা থাকবে উইথ রেসপেক্ট টু a আর nটা থাকবে উইথ রেসপেক্ট টু b। এটা হচ্ছে এক্সটার্নাল ডিভিশন।
এক্সটার্নাল ডিভিশন থাকলে জাস্ট ডিফারেন্সটা কি থাকবে, এখানে প্লাসের জায়গাটা মাইনাস এসে পড়বে। অলওয়েজ মেক শিওর করবে মানে যেই রেশিওটার সামনে তুমি মাইনাস দিচ্ছ এটা হচ্ছে ছোট ভ্যালুটা, ঠিক আছে। তো এখানে সবগুলোতে হয়ে যাবে m মাইনাস n, মাইনাস মাইনাস আর এখানেও মাইনাস, এটা m মাইনাস n, এটা m মাইনাস n মাইনাস n। ইভেন ভেক্টর ফর্মেটে যদি করি এখানেও মাইনাস এসে পড়বে, ঠিক আছে। তো কি করেছি m ইন্টু এক্স টু মাইনাস n ইন্টু এক্স ওয়ান বাই m মাইনাস n। তো সেম প্যাটার্নটা y এর জন্য করবো, সেম প্যাটার্নটা আমি z এর জন্য করবো, ঠিক আছে। আর ওদেরকে যদি আমি ভেক্টর ফরম্যাট নিয়ে নিই, এটাকে আমি নিলাম b ভেক্টর আর এটাকে নিচ্ছি p ভেক্টর, তাহলে p ভেক্টর ইকুয়ালস টু m ইন্টু b ভেক্টর মাইনাস n ইন্টু a ভেক্টর। এখন এক্সটার্নাল ডিভিশনে একটা ছোট জিনিস থাকে যেটা মাথায় রাখতে লাগে, এটা হলো কি এখানে আমরা মাইনাস ইউজ করছি, ইন্টারনাল ডিভিশনের মধ্যে প্লাস ছিল, তো কোনো অসুবিধা হয় না তুমি আগে লেখো আর পরে লেখো, ঠিক আছে, এমটা আগে লেখো বা এনটা আগে লেখো। বাট এখানে যেহেতু মাইনাস আছে, তোমার এক্স্যাক্টলি ওই পার্টিকুলার রেশিওটাকে আগে লিখতে লাগবে যেটার ভ্যালুটা বড়। দেখো এম এখানে বড়, এন এখানে ছোট, যেহেতু এমটা হয়েছে এ টু পি আর বি এনটা হয়েছে বি টু পি, তাহলে এম এর ভ্যালুটা অফকোর্স বড় আছে এখানে, এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এম গ্রেটার দেন এন। তো এম গ্রেটার দেন যদি এন থাকে, তাহলে এম এর সাথে যে কোঅর্ডিনেটটাকে মাল্টিপ্লাই করবে এটা আমার পজিটিভ সাইডে থাকবে, এম এর সাথে যে ভেক্টরটাকে মাল্টিপ্লাই করবে এটা পজিটিভ সাইডে থাকবে। দেখো এম ইন্টু এক্স টু, এটার আগে আছে প্লাস, আর এনটা ছোট এর জন্য এন এর আগে মাইনাস, এখানেও সেম এম ইন্টু বি ভেক্টর, এম এর আগে প্লাস, এনটা ছোট এর জন্য এন এর আগে মাইনাস, আর ডিনোমিনেটরটাও সেম এম মাইনাস এন, বড়টার থেকে ছোটটা মাইনাস, বড়টার থেকে ছোটটা মাইনাস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ডিভিশন। সিমিলার প্যাটার্নে যদি মিড পয়েন্ট ফরম্যাটে বের করি, মিড পয়েন্ট খুব ইজি থাকে, অসুবিধা হয় না কিছু। মিড পয়েন্ট হলে আমার এ আর বি পয়েন্টগুলো সেম নিচ্ছি, তাহলে মিড পয়েন্ট হয়ে যাবে, যদি কোঅর্ডিনেট ফর্মে নেই তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, জেড ওয়ান প্লাস জেড টু বাই টু। আর ভেক্টর ফরম্যাটে নিলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই টু। জাস্ট এম আর এন এর ভ্যালুটা সেম করে দাও ইন্টারনাল ডিভিশনের মধ্যে, ঠিক আছে। যদি এ দুটো পয়েন্ট নিচ্ছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, এটা ধর মিড পয়েন্ট এম, এটাকে আমি এম ভেক্টর নিয়ে নিলাম, তাহলে এটা ইকুয়াল রেশিওতে ডিভাইড করছে এম পয়েন্টটা, মানে 1:1 রেশিওতে ডিভাইড করবে, ঠিক আছে। তো 1:1 রেশিওতে যদি ডিভাইড করে উইচ মিন্স ইন্টারনাল ডিভিশনের মধ্যে এম আর এন এর ভ্যালুগুলো 1 হয়ে যাবে, এম না দিয়ে পি দিয়ে দিই, সেম রাখছি সবগুলো, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট জাস্ট এম আর এন এর ভ্যালু 1 পুট করে দাও, এটা এসে পড়বে। এটা হচ্ছে আমার কার্টেসিয়ান ফর্মে, এটা আমার ভেক্টর ফর্মে। ক্লিয়ার আছে? সেকশনাল ফর্মুলার উপর কিছু কোশ্চেন্স করাচ্ছি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে।
কোশ্চেনটাতে বলা হয়েছে ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ আর ভেক্টর which divides the line joining point A and B, ওদেরও পজিশন ভেক্টর দেওয়া আছে A আর B ভেক্টরের, in the ratio 2:1. ফার্স্ট অপশন দেওয়া আছে, মানে ফার্স্ট কোশ্চেনের পার্টে ইন্টারনালি ডিভাইড করেছে 2:1 রেশিওতে, আর সেকেন্ডটাতে দেওয়া আছে এক্সটার্নালি ডিভাইড করেছে 2:1 রেশিওতে। ঠিক আছে, তো ইন্টারনালি ডিভাইড করেছে মানে কি, আগে একটা ছোট করে ফিগার ড্র করছি। তো এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, আর এটা হচ্ছে আমার আর পয়েন্টটা, যেটা ভেক্টর পজিশন ভেক্টরটা বের করতে লাগবে। ও 2:1 রেশিওতে ডিভাইড করেছে, এটা হচ্ছে ইন্টারনাল ডিভিশন। তাহলে আর ভেক্টরটার ভেক্টর ফর্ম কি থাকবে, এটাকে যদি এ ভেক্টর নিয়ে নিই, এটাকে যদি বি ভেক্টর নিয়ে নিই, এটা আসবে 2 ইন্টু বি ভেক্টর প্লাস 1 ইন্টু এ ভেক্টর বাই 2 প্লাস 1। এখন জাস্ট বি আর এ ভেক্টরের ভ্যালুগুলো এখান থেকে পুট করে দাও। পুট করে দিলে কি আসছে, 2 ইন্টু বি ভেক্টর মানে মাইনাস 2 আই ভেক্টর প্লাস 2 জে ভেক্টর প্লাস 2 কে ভেক্টর, আর এ ভেক্টরের ভ্যালু আসছে আই ভেক্টর প্লাস 2 জে ভেক্টর মাইনাস কে ভেক্টর by 2 plus 1, 1 by 3 minus I vector plus 4 j vector plus k vector। তো এটা হচ্ছে আমার r ভেক্টরের মানে r ভেক্টরটার পজিশন ভেক্টর বা r পয়েন্টার পজিশন ভেক্টর, যখন ওরা এক্স ইন্টারনালি ডিভাইড করছে a আর b পয়েন্টটাকে। ঠিক আছে, কারণ এক্সটার্নালি যদি ডিভাইড করি তখন কি হবে, জাস্ট ডিফারেন্সটা থাকবে, এখানে প্লাসের জায়গাতে মাইনাস এসে পড়বে। তো এক্সটার্নাল ডিভিশনের ফিগারটা ড্র করে দিচ্ছি, এটা ধরো এ, এটা ধরো বি, আর এটা আমার আর পয়েন্টটা। তো এখানে ফার্স্টে এক্সটার্নাল ডিভাইড করলে এর থেকে আর এর রেশিওটা কি থাকবে 2, আর বি থেকে আর এর রেশিওটা থাকবে 1, এরকম প্যাটার্নে থাকবে। দেখো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এখানে ছিল 2, এখানে ছিল 1, এখানে 2টা হয়ে যায় পুরো ডিসটেন্সটা নিয়েছে, আর 1টা 1 এর মধ্যে রয়েছে আগেরটার মধ্যে। ক্লিয়ার হয়ে গেছে? এখন ফর্মুলাটা হয়ে যাবে আর ভেক্টর ইকুয়ালস টু 2 ইন্টু বি ভেক্টর, 2টা কার সাথে ছিল এর সাথে, তার জন্য 2 ইন্টু বি ভেক্টর মাইনাস 1 ইন্টু এ ভেক্টর বাই 2 মাইনাস 1। তো জাস্ট এখানে প্লাসের জায়গাতে মাইনাস করে দিচ্ছি, মাইনাস করে দিলে আসবে মাইনাস 3i, এটা 0 আসছে, আর এদিকে 2k 3k প্লাস 3k বাই 1। তো এটা আসবে আর পয়েন্টার পজিশন ভেক্টর যদি এক্সটার্নালি ডিভাইড করে আর পয়েন্টে এ আর বি পয়েন্টকে এট দ্য রেশিও 2:1 ইন দ্য রেশিও 2:1। ক্লিয়ার? এটা এক্সটার্নাল ডিভিশনের, আর এটা হলো ইন্টারনাল ডিভিশন। বোঝা যাচ্ছে? নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি। দুটো পয়েন্ট দেওয়া আছে পি আর কিউ, বলা হচ্ছে পি কিউ লাইন, দুটো পয়েন্টকে যখন জয়েন করবে একটা লাইন পাবো। ঠিক আছে, বা লাইন সেগমেন্ট পাবো। এখন সেই পার্টিকুলার লাইন সেগমেন্টটাকে আমি যদি এক্সটেন্ড করি বোথ সাইডে, তো ও এট সাম পয়েন্ট এক্স ওয়াই প্লেনকে ক্রস করবে। ঠিক আছে,
তো কোন পয়েন্টে এক্স ওয়াই প্লেনকে ক্রস করবে এটা আমার ইভ্যালুয়েট করতে লাগবে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি ফার্স্ট এক্স ওয়াই প্লেনটার থেকে করছি। ধরো এটা আমার এক্স ওয়াই প্লেন, একটা র্যান্ডম প্লেন থ্রিতে ড্র করলাম, এটা কি দিলাম কি এক্স ওয়াই প্লেন, ঠিক আছে। আর পি কিউ পয়েন্টগুলো ধরো এখানে আছে, তো পি কিউটাকে আমি জয়েন করলাম, জয়েন করার পরে এটাকে আমি এক্সটেন্ড করেছি এই সাইডে। এক্সটেন্ড করার পরে এখানে একটা সাম পয়েন্ট আসবে যেখানে কি ও এক্স ওয়াই প্লেনটাকে কি করছে দিয়ে পাস করছে, বা এক্স ওয়াই প্লেনটার থ্রু পাস করছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে এক্স ওয়াই প্লেন, এই পার্টিকুলার লাইনটা বেসিক্যালি এরকম ভাবে পাস করে যাচ্ছে, ঠিক আছে। তো আমার এখন বের করতে লাগবে এই পয়েন্টটার কোঅর্ডিনেট, যেই পয়েন্টটাতে কি করছে পি কিউ লাইনটা এক্স ওয়াই প্লেনকে পাস করে যাচ্ছে, ঠিক আছে, বা এক্স ওয়াই প্লেনটাকে বেসিক্যালি ইন্টারসেক্ট করছে। তো এই পার্টিকুলার পয়েন্টটার কোঅর্ডিনেটটার প্যাটার্ন কি থাকবে, যেহেতু ও এক্স ওয়াই প্লেনে লাই করছে, এটাকে আমি নিয়ে নিলাম ধরো এ পয়েন্ট, ঠিক আছে। যেহেতু এই পয়েন্টটা এক্স ওয়াই প্লেনে লাই করছে, এই পয়েন্টটার জেড কোঅর্ডিনেট কি থাকবে, অলওয়েজ জিরো থাকবে, ক্লিয়ার। তো জেড কোঅর্ডিনেটটা যদি অলওয়েজ জিরো থাকে, ঠিক আছে, তাহলে এই বেসিসে আমি কোন রেশিওতে এই পয়েন্টটা পি আর কিউ পয়েন্টকে ডিভাইড করছে এটা বের করে নিতে পারবো, বোঝা গেছে। তো আমি এই পয়েন্টটাকে নিয়ে নিচ্ছি ধরো এক্স ওয়াই জিরো। কেন জিরো নিয়েছি জেড এর ভ্যালুটা, কারণ ও এক্স ওয়াই প্লেনে লাই করে, এক্স ওয়াই প্লেনে এনি কোঅর্ডিনেটের জেড ভ্যালুটা জেড কোঅর্ডিনেটটা অলওয়েজ কি থাকে, জিরো থাকছে, ঠিক আছে। এটার জন্য অলওয়েজ কি থাকবে, জেড ইকুয়ালস টু জিরো অলওয়েজ, যেহেতু এক্স ওয়াই প্লেনে লাই করে। তাহলে আমি বলতে পারি যে এ পয়েন্টটা, আচ্ছা এটাকে একটা কাজ করি, পি পয়েন্টটাকে এ পাশে দিয়ে দিচ্ছি, তাহলে বেটার বুঝতে পারবে, ঠিক আছে। এটাকে জয়েন করে দিচ্ছি। তো এ পয়েন্টটা আমার পি আর কিউ দুটো গিভেন পয়েন্টসকে সাম রেশিওতে ডিভাইড করছে, তো এই রেশিওটা আমি নিয়ে নিচ্ছি ল্যামডা ইজ টু 1, ঠিক আছে। আমি এটাকে ফ্রেশ একটা ফিগার ড্র করছি, এটা ধরো পি পয়েন্ট দিলাম, আর এটাকে দিলাম কিউ পয়েন্ট। পি পয়েন্টের কোঅর্ডিনেট আছে -2 3 5, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট আছে 1 -4 3। এখানে দিচ্ছি আমি এ পয়েন্ট, এটার কোঅর্ডিনেট এক্স ওয়াই আর 0। তো এ পয়েন্টটা পি কিউ লাইন সেগমেন্টটাকে ল্যামডা ইজ টু 1 রেশিওতে ডিভাইড করেছে, ঠিক আছে। এখানে যেটা আমি দিলাম, আমি অ্যাজিউম করলাম যে ল্যামডা ইজ টু 1 রেশিওতে ডিভাইড করেছে। তাহলে এই বেসিসে এ কোঅর্ডিনেটটার ভ্যালুটা কি আসবে, ল্যামডা -2 বাই ল্যামডা প্লাস 1, ঠিক আছে। নর্মাল সেকশনাল ফর্মুলা অ্যাপ্লাই করছি, ল্যামডা -2, হ্যাঁ ঠিক আছে। তারপরটা আসবে -4 ল্যামডা প্লাস 3 বাই ল্যামডা প্লাস 1, তারপরটা আসছে 3 ল্যামডা প্লাস 5 বাই ল্যামডা প্লাস 1 আসলো। এখানে দেখো এখন এ কোঅর্ডিনেটটাকে অলরেডি আমি কিনে নিয়েছি এক্স ওয়াই 0, উইচ মিনস জেড কোঅর্ডিনেটটা আমার 0। এটা থেকে কি ডিনোট করতে পারছি যে এই যে আমার জেড কোঅর্ডিনেটটা আছে এটার ভ্যালু কি আসবে 0, দেয়ারফর 3 ল্যামডা প্লাস 5 বাই ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে ল্যামডার ভ্যালু কি আসছে 3 ল্যামডা প্লাস 5 ইকুয়ালস টু 0, তো ল্যামডা আসছে -5/3। ল্যামডার ভ্যালু পেয়ে নিলাম। তো ল্যামডার ভ্যালু এখন আমি যদি এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেটটার মধ্যে পুট করি তাহলে কি এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। তো এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো বের করে নিচ্ছি, therefore x equals to lambda -2 by lambda plus 1, -5/3 -2 by -5/3 plus 1, এটা আসছে -5 -6 -11, এটা আসছে -3, which means 11/3। আর y এর ভ্যালুটা আসছে -4 lambda plus 3 by lambda plus 1, -4 lambda মানে 20/3 plus 3 by -5/3 আসছে না, 3 আসবে, তো এটা আসবে 2। 29 -29/2, ঠিক আছে। তাহলে আমার এই পার্টিকুলার পয়েন্টটা কি আসছে, therefore a পয়েন্টটা আসছে 11/2 -29/2 আর 0।
বোঝা যাচ্ছে? এটাকে আমি আবার এক্সটেন্ড করে দিচ্ছি। দেখো আমার কাছে দুটো পয়েন্ট দেওয়া আছে পি আর কিউ, ঠিক আছে, দুটো পয়েন্টের ভ্যালুও দেওয়া আছে। এখন এই দুটো পয়েন্টকে যদি জয়েন করি, ওরা এট সাম পয়েন্ট এক্স ওয়াই প্লেনকে কি কাট করছে। দেখো এক্স ওয়াই প্লেনকে কাট করেছে এ পয়েন্টে। যেহেতু এই এ পয়েন্টটা আবার এক্স ওয়াই প্লেনে লাই করে, এই পয়েন্টের জেড কোঅর্ডিনেটের ভ্যালু কি থাকবে 0। তো এটাকে আমি নিয়ে নিলাম এক্স কমা ওয়াই কমা 0। আর একটা কি অ্যাজাম্পশন নিয়েছি যে এই এ পয়েন্টটা পি কিউ লাইন সেগমেন্টটাকে ল্যামডা ইজ টু 1 রেশিওতে ডিভাইড করছে। দেখো এরকম ভাবে, যেহেতু এ পয়েন্টটা পি কিউ লাইন সেগমেন্টে লাই করছে, তো আমি ইজিলি ওদের মধ্যে সেকশনাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি। ল্যামডা ইজ টু 1 রেশিওতে ডিভাইড করব। তো ল্যামডা আর 1 এই রেশিওগুলোকে ইউজ করে আমি কি এ কোঅর্ডিনেটটার একটা ল্যামডার ফর্মে এক্সপ্রেশন রেডি করলাম। তো এখানে জেড এর যে ভ্যালুটা আসবে এটা কি 0। কেন 0? কারণ অলরেডি আমি এক্সপ্লেন করেছি যে এক্স ওয়াই প্লেনে এনি পয়েন্ট লাই করলে ওর জেড কোঅর্ডিনেট কি থাকবে 0। তো জেড কোঅর্ডিনেট যদি 0 আসে তো এখান থেকে আমি ল্যামডার ভ্যালু বের করে নিতে পারবো। ল্যামডার ভ্যালু কি আসছে -5/3। তারপরে আমি এক্স আর ওয়াই এর ভ্যালুতে ল্যামডাটা পুট করেছি, তো এক্স আর ওয়াই এর ভ্যালু এসে পড়েছে। তো এই কোঅর্ডিনেটটা আসছে আমার 11/2, -29/2, 0। ঠিক আছে, তো এটা হয়েছে ওই পার্টিকুলার পয়েন্টটা যে পয়েন্টটা আমার এক্স ওয়াই প্লেনে লাই করে, আর এটা পি কিউ লাইন সেগমেন্টটাতেও লাই করছে। ঠিক আছে, মানে পি কিউ লাইন সেগমেন্টটা যখন এক্স ওয়াই প্লেনকে কাট করছে তখন এই পয়েন্টে কাট করছে বেসিক্যালি। বোঝা গেল? এরকম সিমিলার প্যাটার্নে যেরকম আমি এক্স ওয়াই প্লেন নিয়েছি, এক্স ওয়াই প্লেনের জায়গাতে ওয়াই জেড প্লেনও নিতে পারতাম। তো এটাকে যদি আমি ওয়াই জেড প্লেন নিয়ে নিতাম, ওয়াই জেড প্লেন নিলে কোন কোঅর্ডিনেটটার ভ্যালু 0 আসতে হলে এক্স কোঅর্ডিনেটটার ভ্যালু 0 আসতে হলে, ঠিক আছে। তো এক্স কোঅর্ডিনেটটা 0 আসলে এটা হয়ে যাবে 0 আর এটা হয়ে গেল জেড, জেডটা থাকবে। তো এখানে ইনস্টেড অফ জেড আমি কি পুট করব, এক্স ইকুয়ালস টু 0। তো এক্স যদি 0 হয় তাহলে আমি এই কোঅর্ডিনেটটাকে কি করব, 0 করব। 0 করে ল্যামডা একটা ডিফারেন্ট ভ্যালু পাবো। ঠিক আছে, আচ্ছা এটা আমি করে দিচ্ছি। সাপোজ পয়েন্টটাকে আমি বি পয়েন্ট দিচ্ছি এ পয়েন্টের জায়গাতে, এটাকে আমি বি পয়েন্ট দিয়ে দিই। আর এটার এক্স কোঅর্ডিনেট 0, জেড কোঅর্ডিনেটটা থাকছে। তো এক্স কোঅর্ডিনেটটা যদি 0 হয়ে যায়, ল্যামডার ভ্যালুটাও ডিফারেন্ট আসবে। ঠিক আছে, তো আচ্ছা এটা যেটা এসেছিল এটা ছিল এক্স ওয়াই প্লেনের জন্য। ঠিক আছে, আর এখন আমি চেক করছি ওয়াই জেড প্লেনের জন্য। তো ওয়াই জেড প্লেনের জন্য যদি চেক করি তাহলে এক্স কোঅর্ডিনেটটাকে 0 করব। এক্স কোঅর্ডিনেট দিলে এটা 0 হয়ে যাবে। ল্যামডা -2 বাই ল্যামডা +1 ইকুয়ালস টু 0। তো ল্যামডা আসছে আমার ভ্যালু 2। তো ল্যামডা যদি 2 আসে, এই সেম ভ্যালুটা আমি ওয়াই আর জেড কোঅর্ডিনেটে পুট করতে পারছি। ওয়াই কোঅর্ডিনেটে পুট করলে -8 + 3 বাই 2 + 1 -5/3। আর জেডটা আসছে 6 + 5 বাই 2 + 1 11/3। therefore বি পয়েন্টটা আসবে 0 -5/3 11/3। এটা কোন প্লেনের জন্য? ওয়াই জেড প্লেনের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়াই জেড প্লেনটার জন্য। এক্স ওয়াইটা ইভালুয়েট করেছি আগে, এখন ওয়াই জেডটা বের করলাম। তখন সিমিলার প্যাটার্নে জেড এক্স প্লেনেরটা করতে পারবে। জেড এক্স প্লেন যখন করবে, জেড এক্স প্লেনের সময় যদি এটা জেড এক্স প্লেন দিয়ে দিই, পয়েন্টটাকে আমি সি পয়েন্ট করে দিচ্ছি। জেড এক্স প্লেনে আমার ওয়াই কোঅর্ডিনেটটা কি হয়ে যাবে 0। তো ওয়াই কোঅর্ডিনেটে 0 হলে এই পার্টটাকে আমরা 0 করব। ঠিক আছে, ওয়াই কোঅর্ডিনেটের যে ভ্যালুটা তখন ল্যামডা আসবে 3/4। তো এভরি টাইম ডিফারেন্ট ডিফারেন্ট ল্যামডা ভ্যালু আসবে আর পয়েন্টের কোঅর্ডিনেটটা যে ভ্যারি করতে থাকবে। ঠিক আছে, তো এরকম ভাবে জেড এক্স প্লেনেরটা আশা করি তোমরা ইভালুয়েট করে নিতে পারবে। বোঝা গেল? এগুলো হচ্ছে কিছু সেকশনাল ফর্মুলার ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, যদি কোনো সময় এরকম সেকশনাল ফর্মুলা অ্যাপ্লাই করতে লাগে বা রেশিও নিতে লাগে, m:n রেশিও নিও না, কারণ m:n রেশিও নিলে অসুবিধা হয়। λ:1 রেশিও নিয়ে নিও, ডাইরেক্ট এসে পড়বে। ঠিক আছে, তো λ:1 রেশিও নিলে সুবিধাটা কি হয়, এখানে আমি একটা ভ্যারিয়েবল পাচ্ছি, মানে একটা আননোন ভ্যারিয়েবল। সেম জায়গাতে m:n নিলে আমি দুটো ভ্যারিয়েবল পাই, একটা m একটা n। এই জায়গাটাতে আমি যদি m আর n নিতাম, ঠিক আছে, তাহলে আমি দুটো ভ্যারিয়েবল পেতাম, একটা m এর ভ্যালু একটা n এর ভ্যালু। তাহলে থেকে ইভালুয়েট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ইভালুয়েট করতে একটু কনফিউশন বেড়ে যাবে। ইভালুয়েট করা যায়
বাট কনফিউশন বেড়ে যায়। তো আমার শুরু থেকে এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট ল্যামডা ইজ টু 1 নিয়ে নাও, তো ভ্যারিয়েবল একটা থাকছে, অসুবিধা করবে না আমার। বোঝা গেছে? নেক্সট আসছি এডিশন অফ ভেক্টরস। এখানে তিনটা লস আছে বেসিক্যালি। একটা হলো ট্রায়াঙ্গেল ল বা ট্রায়াঙ্গেল রুল, প্যারালোগ্রাম রুল, একটা আছে পলিগন রুল। ঠিক আছে, তিনটা রুলস আমি একটা একটা করে এক্সপ্লেন করে দিচ্ছি। তো ফার্স্ট আসছে কি ট্রায়াঙ্গেল রুল বা ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল লতে কি থাকে, আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, এটা ধরো ও পয়েন্ট, এটা এ, এটা বি। ও পয়েন্টটাকে ও এ পয়েন্টটাকে সরি ও এ লাইন সেগমেন্টটাকে এ ভেক্টর রিপ্রেজেন্ট করছে, আর ও বি লাইন সেগমেন্টটাকে বি ভেক্টর রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আচ্ছা এটাকে এরকম ভাবে না দিয়ে এবিসি আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম। এখানে এ বি লাইন সেগমেন্টটাকে বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে এ ভেক্টর, আর বিসি লাইন সেগমেন্টটাকে রিপ্রেজেন্ট করছে বি ভেক্টর। তাহলে আমার এই যে থার্ড লাইন সেগমেন্টটা থাকে এসি, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ফরম্যাটে। ঠিক আছে, তো এটাই হয়েছে আমাদের ট্রায়াঙ্গেল ল। তো এখানে আমি এক্স লিখে দিচ্ছি, এ বি ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছি আমি এ ভেক্টর দিয়ে, বিসি ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছি বি ভেক্টর দিয়ে, দেয়ারফর এসি ভেক্টর যেটা থাকবে এটা রিপ্রেজেন্ট করব এ ভেক্টর প্লাস বি ভেক্টর দিয়ে। এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করলাম, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা। ঠিক আছে, রেজাল্টেন্ট ভেক্টর অফ এ এন্ড বি। রেজাল্টেন্ট ভেক্টর বলতে কি বুঝছি, যে এ আর বি ভেক্টর দুটোকে যদি সাম করি তাহলে আমি এই যে রেজাল্টেন্টটা পাবো এটাকে আমরা বলছি কি রেজাল্টেন্ট ভেক্টরটা। ঠিক আছে, এটা হলো ট্রায়াঙ্গেল ল অফ এডিশন বেসিক্যালি। কারণ ট্রায়াঙ্গেল ল অফ এডিশনের থেকে ট্রায়াঙ্গেল ল অফ সাবট্রাকশনও আছে, একদম সিমিলার কনসেপ্ট। দেখো ভেক্টর আমরা কি জানি, যে ডাইরেকশনটা 180 ডিগ্রি চেঞ্জ করে দেয়, মানে 180 ডিগ্রি রোটেট করি, এর মানে কি থাকবে, ও এক্স্যাক্ট অপোজিট ডাইরেকশনে মুভ করা শুরু করবে। ঠিক আছে, তো আমি এক্স্যাক্ট অপোজিট ডাইরেকশনে মুভ করাচ্ছি, তাহলে কি হবে, মাইনাস বি ভেক্টর হয়ে যাবে। এনি ভেক্টরকে 180 ডিগ্রিতে রোটেট করে দিলে ও মাইনাস নেগেটিভ অফ দ্য অরিজিনাল ভেক্টর হয়ে যায়। ঠিক আছে, মানে একটা মাইনাস সামনে এসে পড়বে। তো দেখো এখানে একটা মাইনাস এসে পড়েছে, তো মাইনাসটা আসার পরে তারপরে যদি আমি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, তাহলে কি এই ভেক্টরটা আসবে, এই ভেক্টরটা আসলে কি হবে, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, এটা আসছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আচ্ছা এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল ল সাবট্রাকশন। তো এটা আমার এডিশনের থেকেই আসছে, এটারই একটা ডিরাইভড টেকনিক বেসিক্যালি। বোঝা গেল? আর অলওয়েজ ট্রায়াঙ্গেল ল অফ এডিশন যদি অ্যাপ্লাই করো, মেক শিওর করবে দেখো এর থেকে বিতে গেছে, বি এর থেকে সিতে গেছে, তো ওদের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা কি সেম থাকবে। তুমি দেখো এখান থেকে শুরু করেছিলাম আমি, এখান থেকেও এতটুকু ট্রাভেল করলো, এখান থেকে সেম পাথে আমি, মানে সেম না একটা ডিফারেন্ট পাথে সি পয়েন্ট অব্দি ট্রাভেল করলো, আর এখানে কি করেছি, এর থেকে ডাইরেক্ট আমি সিতে ট্রাভেল করেছি। ওদের পাথটা দেখো, একটা গেছে এরকম, একটা গেছে এরকম, তো ওদের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যেটা থাকবে এটা আমার সেম থাকবে, তখনই আমি ট্রায়াঙ্গেল ল অফ এডিশন অ্যাপ্লাই করতে পারবো। বোঝা গেছে? অসুবিধা আছে? ট্রায়াঙ্গেল ল এর মধ্যে সিমিলার একটা ল, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। এটাতে কি হয়, আমরা একটা প্যারালেলোগ্রামের দুটো সাইডকে ভেক্টর হিসেবে নিই,
ধরো এটাকে নিলাম ও ভেক্টর, এটা এ, এটা বি ভেক্টর, এটা আমার সি ভেক্টর। তো ও এ একটা ভেক্টর, ও বি একটা ভেক্টর, আর ও সি আমি ডায়াগোনালটাকে একটা ভেক্টর নিলাম। তো ও এ ভেক্টরটাকে আমি দিচ্ছি কি এ ভেক্টর, ও বি ভেক্টরটাকে দিলাম বি ভেক্টর, আর এই যে ডায়াগোনাল ভেক্টরটা এটা থাকে আমাদের ওদের রেজাল্টেন্ট ভেক্টর। ঠিক আছে, তো একটা প্যারালোগ্রামে যদি দুটো অ্যাডজেসেন্ট এরকম সাইড নাও, ঠিক আছে, তো এই দুটো সাইডের রেজাল্টেন্ট ভেক্টরটা কি থাকে ওদের ডায়াগোনাল ভেক্টর। ঠিক আছে, এটা কিছুটা ট্রায়াঙ্গেল লর মতোই অ্যাক্ট করে, কারণ আমি এই এ ভেক্টরটাকে আমি যদি এখানে নিয়ে নিই সেমই আসবে, এ ভেক্টরই আসবে, কারণ ওদের ডাইরেকশনও সেম, লেন্থও সেম। একটা কি জানি প্যারালোগ্রামের মধ্যে অপোজিট সাইডস এর লেন্থ সবসময় সেম থাকে, ঠিক আছে, প্লাস ওদের ডাইরেকশনটাও সেমই আছে, কারণ ওরা প্যারালাল। which means এখানে যদি এ ভেক্টরটা নেই তাহলে এ বি ভেক্টর প্লাস এ ভেক্টর কি এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তো সেম ট্রায়াঙ্গেল লর মতো অ্যাক্ট করছে জিনিসটা। তো এটাকে আমরা প্যারালোগ্রাম ল এর থ্রু চিনি। ঠিক আছে, তো এখানে কি থাকবে, ও এ ভেক্টরটা হয়েছে এ ভেক্টর, ও বিটা হয়েছে বি ভেক্টর, আর ও সি ভেক্টর মানে রেজাল্টেন্ট যেটা এটা থাকবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা আমার ডায়াগোনাল অফ দ্য প্যারালোগ্রাম। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের প্যারালোগ্রাম ল। প্যারালোগ্রাম ল এরই একটা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর অফ টু ভেক্টরস। মানে আমরা দুটো ভেক্টর, আমাদের যদি দুটো ভেক্টর দেওয়া থাকে ওদের অ্যাঙ্গেল বাইসেক্টরটা কিভাবে ইভালুয়েট করব। তো প্যারালোগ্রাম লটার থেকে এটা ডিরাইভ করে দিচ্ছি সাইড বাই সাইড, তাহলে বুঝতে পারবে, একসাথে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে কিছু প্যারালোগ্রামের প্রপার্টি দিয়ে এক্সপ্লেন করছি। দেখো এটা আমার একটা প্যারালোগ্রাম আছে এ বি সি ডি, আর এটা একটা আমি ডায়াগোনাল ড্র করলাম। ঠিক আছে, তো প্যারালোগ্রামে অপোজিট সাইড প্যারালাল থাকছে, তো ও ওর সাথে প্যারালাল, এটা এটার সাথে প্যারালাল, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা এটার সাথে ইকুয়াল হবে। তো এটা যদি এক্স নেই এটা আমার এক্স হয়ে যাবে, আর এটাকে যদি ওয়াই নেই এটা আমার ওয়াই হচ্ছে। ঠিক আছে, এতটুকু আমরা জানি। তো এখানে যদি বিডি লাইনটা ডিএ আর ডিএ না সরি এই এক এ ডি সি এই পুরো অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেল বাইসেক্টর হিসেবে কাজ অ্যাক্ট করতে চায়, তাহলে আমার এই দুটো অ্যাঙ্গেলকে কি ইকুয়াল করতে লাগবে। ঠিক আছে, আমার যদি বিডি ডায়াগোনালটা এই পুরো অ্যাঙ্গেলটাকে এডিসি অ্যাঙ্গেল এডিসি কে যদি বাইসেক্ট করতে হয় তাহলে আমাকে এক্স আর ওয়াই ইকুয়াল করতে লাগবে। বাট যেহেতু প্যারালোগ্রাম এক্স আর ওয়াই ইকুয়াল আসবে না। ঠিক আছে, তো এক্স আর ওয়াইকে আমি ইকুয়াল কোন সময় করতে পারবো, যদি এই প্যারালোগ্রামটাকে রম্বাসে কনভার্ট করি। এটা কি আমার প্যারালোগ্রাম, এটাকে যদি আমি রম্বাসে কনভার্ট করে দেই তাহলে এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে ওয়াই। ঠিক আছে, কেন এক্স ইকুয়ালস টু ওয়াই হচ্ছে, কারণ রম্বাসের মধ্যে ডায়াগোনাল আমাদের অ্যাঙ্গেল ইন্টারনাল অ্যাঙ্গেলগুলোকে ইকুয়ালি ডিভাইড করে, আমরা এটা জানি। তো ওকে যদি রম্বাসে কনভার্ট করে দিই, ধর এটা এ বি সি আর ডি, রম্বাস যদি কনভার্ট করি তো এই ডায়াগোনালটা বিডি ডায়াগোনালটা ওদেরকে ইকুয়ালি ডিভাইড করবে, এটাও এক্স এটাও এক্স থাকবে। ক্লিয়ার আছে? এখন আমি এই যে ভেক্টরটা ডি এ ভেক্টর এটাকে নিয়ে নিচ্ছি এ ভেক্টর, এটাকে নিয়ে নিচ্ছি বি ভেক্টর। আছে এটা এ ভেক্টর, এটাকে নিলাম বি ভেক্টর। আর এ ভেক্টর আর বি ভেক্টরের মডিউলাস অফকোর্স ডিফারেন্ট থাকবে। কেন ডিফারেন্ট থাকবে, কারণ আমরা তো জানি না এনি টু র্যান্ডম ভেক্টরসের জাস্ট এনি টু র্যান্ডম ভেক্টরসের মধ্যে আমি প্যারালোগ্রাম এডিশন ল অ্যাপ্লাই করছি, তো ওদের ম্যাগনিটিউড সেম থাকবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে, ডিফারেন্টই থাকবে। তো এখানে এডি নট ইকুয়ালস টু ডিসি, কেন নট ইকুয়ালস টু, কারণ ও প্যারালোগ্রাম, প্যারালোগ্রামের অপোজিট সাইড ইকুয়াল থাকে বাট অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল থাকে না। তাহলে এখানে এডি আর ডিসি কে যদি ইকুয়াল করতে হয় তাহলে কি করতে পারি, দেখো এ ভেক্টর আছে আর বি ভেক্টর আছে,
ওদেরকে যদি আমি ওদের লেংথ গুলো ওদের ম্যাগনিটিউডটাকে ইকুয়াল করার একটাই টেকনিক, ওদের যদি ইউনিট ভেক্টরটা আমরা বের করি, তাহলে এই ভেক্টরটাকে আমি ধরে দিয়ে দিলাম a ভেক্টর বাই মডুলাস অফ a, দিলাম b ভেক্টর বাই মডুলাস অফ b। তাহলে AD ইকুয়ালস টু BC আসবে ইকুয়ালস টু 1 আসবে। কেন 1 আসছে? কারণ ওরা ইউনিট ভেক্টর। তো ওদেরকে যদি আমি ইউনিট ভেক্টর নিয়ে নিই, তারপরে আমি ওদের যদি ডায়াগোনাল মানে ওদের মধ্যে প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করি, তাহলে কি ডায়াগোনালের ভেক্টরটা পেয়ে যাব। তো এই যে ডায়াগোনালের ভেক্টরটাকে নিচ্ছি আমি সি ভেক্টর। তো ইউজিং প্যারালোগ্রাম ল আমি সি ভেক্টরটা কি পাই? সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর বাই এ মড প্লাস বি ভেক্টর বাই বি এর মড। এখন সি ভেক্টরের অ্যাকচুয়াল ম্যাগনিটিউড কি এটা আমি জানি না, which means ওর ম্যাগনিটিউড ভ্যারি করতে পারে, মেবি 3, মেবি 4, মেবি 5, মেবি এনি ফ্র্যাকশনস, ঠিক আছে, ম্যাগনিটিউড ভ্যারি করতে পারে। তো ওই ম্যাগনিটিউডটাকে যেহেতু ভ্যারি করছে, তার জন্য আমি সামনে একটা কি ল্যামডা দিয়ে দেবো, ল্যামডাটা থাকবে এনি কনস্ট্যান্ট টার্ম। তো এটা আমার কি হয়ে যাচ্ছে, ইকুয়েশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর, সরি ইকুয়েশন না, ভেক্টর ফর্ম অফ অ্যাঙ্গেল বাইসেক্টর অফ টু ভেক্টরস এ এন্ড বি ভেক্টর। ক্লিয়ার হয়েছে? তো আমরা প্যারালোগ্রাম লটার থেকেই একটা রম্বাস ফর্ম করব, মানে প্যারালোগ্রাম লয়েরই অ্যাপ্লিকেশন বেসিক্যালি এটা। প্যারালোগ্রামে কি থাকে, অ্যাডজেসেন্ট সাইডগুলো ইকুয়াল থাকে না, তো ওদেরকে ইকুয়াল করার জন্য এ ভেক্টরের বি ভেক্টরের ইউনিট ভেক্টরটা আমরা ইভালুয়েট করব। এখন ইউনিট ভেক্টরটাকে যদি আমি দুটো আর্মস অফ এ প্যারালোগ্রাম হিসেবে ট্রিট করি, তাহলে ওদের মধ্যে যদি আমি প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করি, করলে কি পাবো, অ্যাঙ্গেল বাইসেক্টর। কারণ এই দুটো যদি ওদের যদি লেংথ ইকুয়াল হয়ে যায়, তখন ও হয়ে যাবে একটা রম্বাস। আর রম্বাসের ডায়াগোনাল কি করে, ইকুয়ালি ডিভাইড করে একটা অ্যাঙ্গেলকে, মানে ওদের ইন্টারনাল অ্যাঙ্গেলকে। ক্লিয়ার আছে? তো এরকম ভাবে আমরা অ্যাঙ্গেল বাইসেক্টরের ভেক্টর ফর্ম ইভালুয়েট করতে পারি। এখানে টপিকটা ছিল বেসিক্যালি অ্যাঙ্গেল বাইসেক্টর অফ টু ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এটার ইকুয়েশন থাকে ল্যামডা ইন্টু এ ভেক্টর বাই এর মড প্লাস বি ভেক্টর বাই বি এর মড, which means a এর ইউনিট ভেক্টর প্লাস বি এর ইউনিট ভেক্টর। ক্লিয়ার আছে? তো এটা প্যারালোগ্রাম ল এর একটা অ্যাপ্লিকেশন। বোঝা গেল? নেক্সট আসছি পলিগন লতে। থার্ড নাম্বার ল। আমি একটা 6 সাইডেড পলিগন ড্র করছি, এটা তুমি এনি সাইড নিয়ে চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। সিডি ই এফ, সবগুলো সাইডকে একটা একটা ভেক্টর অ্যাসাইন করে দিচ্ছি। এটা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, এফ ভেক্টর। দেখো সবগুলো ভেক্টর সেম ডাইরেকশনে মুভ করছে, মানে সেম ডাইরেকশন বলতে ওরা সেম একটা সার্কুলার প্যাটার্ন ফর্ম করছে। এখান থেকে যদি স্টার্টিং পয়েন্ট নেই, এই ডাইরেকশনে মুভ করছে, এই ডাইরেকশনে মুভ করছে, তবে রেজাল্টেন্টটা কোথায় আসছে, এখানে শেষ করেছে। তো সবগুলো এরকম ভেক্টর যদি সেম ডাইরেকশনে মুভ করে, তাহলে ওদের সবগুলোর সাম কি থাকবে, 0, which means a vector plus b vector plus c vector plus d vector plus e vector plus f vector equals to কি থাকবে, 0। এটা হচ্ছে এই ফিগারটার জন্য। সিমিলারলি আমি একটা ফিগার ড্র করছি, হেক্সাগন ছিল, এটা আমি পেন্টাগন নিলাম। এটা এ বি সি ডি ই। এখানেও সিমিলার ওয়েতে আমি ওদের ভেক্টর রিপ্রেজেন্টেশন দিচ্ছি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর
বাট এখানে এই ভেক্টরটার ডাইরেকশনটা চেঞ্জ করে দিলাম। এখন দেখো কি হয়েছে, এ বি সি ডি ওরা সিমিলার সাইকেলে ঘুরছে, আর ই ভেক্টরটা অপোজিট সাইকেলে ঘুরছে। তো অপোজিট সাইকেলে যদি ঘুরে তাহলে ওদের রিলেশনটা হয়, যেগুলো সেম সাইকেলে আছে এগুলো সাম করে দেবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, আর ইকুয়ালস টু দেবে ই ভেক্টর। বলতে অপোজিট সাইডে নিয়ে যাবে, মানে ইকুয়ালস টুর অপোজিট সাইডে দিয়ে দেবে যেই ভেক্টরটা অপোজিট ডাইরেকশনে রোটেট করছে। ঠিক আছে, এখন যদি ডি ভেক্টরটাকে আমি অপোজিট ডাইরেকশনে দিয়ে দিতাম, সাপোজ ডি ভেক্টরটা এই ডাইরেকশনে আছে, তাহলে কি হতো, তাহলে এই সাইকেলটা এতটুকু অবধি আসতো আর এই সাইকেলটা এতটুকু অবধি আসতো। তাহলে ই আর ডি সিমিলার সাইকেলে ঘুরছে, এ বি আর সি একটা সাইকেলে ঘুরছে, তখন ডি ভেক্টরটা আমার ইকুয়ালস টু অপোজিট সাইডে চলে যেতে হবে। কারণ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু ডি ভেক্টর প্লাস সি ভেক্টর। তো সেম সাইকেলে ঘুরলে ওরা ইকুয়ালস টুর এক পাশে থাকবে, আর ডিফারেন্ট সাইকেলে ঘুরলে ইকুয়ালস টুর আরেক পাশে থাকবে। দেখো ওরা এক পাশে, ওরা এক পাশে, ওরা হচ্ছে এখানে আর এই দুটো এখানে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল লর মধ্যে সিমিলার টেকনিক ইউজ করি আমরা। তুমি যদি ট্রায়াঙ্গেল লটা আবার যদি ড্র করে দেখাচ্ছি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এটা আমার সি ভেক্টর। ঠিক আছে, তখন আমরা কি লিখি, রেজাল্টেন্টটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর। কেন লিখছি, কারণ ওরা একটা সাইকেলে ঘুরছে আর ওরা একটা সাইকেলে ঘুরছে, ডিফারেন্ট সাইকেলে। সেম জিনিসটি আমরা লিখি, সি ভেক্টরটা কি থাকে, রেজাল্টেন্ট ভেক্টর। বোঝা গেল? ম্যাগনিটিউডের একটা ছোট্ট প্রপার্টি দিয়ে দিচ্ছি। এর ম্যাগনিটিউড প্লাস বি এর ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডের ফর্মুলা অলরেডি আমি দিয়ে ছেড়েছি। এটা অলওয়েজ এ প্লাস বি এর হোল ম্যাগনিটিউড থেকে বড় থাকবে, প্লাস মাইনাস। ঠিক আছে, আর এটা অলওয়েজ বড় থাকবে এর ম্যাগনিটিউড মাইনাস বি এর ম্যাগনিটিউডের হোল মড। ঠিক আছে, তো এই প্রপার্টিটা অলওয়েজ ওরা হোল্ড করে। ঠিক আছে, এটা আমার এনি টু ভেক্টরস এর জন্য এই প্রপার্টিটা আমার হোল্ড করবে। নেক্সট হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর। একদম ইজি টপিক। সাপোজ আমার একটা ভেক্টর আছে এরকম এ ভেক্টর। ঠিক আছে, এটা ও থেকে এ অবধি গেল। আমি যদি ল্যামডা ইনটু এ ভেক্টর করি তাহলে ওর ম্যাগনিটিউডটা ইনক্রিজ হয়ে যায় ল্যামডা টাইমস। ঠিক আছে, আমার এটা ও থেকে, আচ্ছা এটাকে সেম পয়েন্টই রাখছি। ঠিক আছে, এটা ধরো আমার এ ভেক্টর, সাপোজ ও এ লাইন সেগমেন্ট আমার এ ভেক্টরের থ্রুতে রিপ্রেজেন্ট করছি। আমি যদি ল্যামডা ইনটু ও এ করি তাহলে কি থাকবে, ল্যামডা ইনটু এ ভেক্টর। এটাতে কি হচ্ছে, ম্যাগনিটিউডটা ল্যামডা টাইমস ইনক্রিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এটার থেকে যদি আমি এক্সটেন্ড করে দিই সাপোজ বি পয়েন্ট অবধি, তো এই পার্টিকুলার ভেক্টরটা হয়ে যাচ্ছে কি ল্যামডা ইনটু এ ভেক্টর। তাহলে কি থাকবে, ও বিটা কি হলো ল্যামডা ইনটু এ ভেক্টর, আর ও বির ম্যাগনিটিউড যদি করো তাহলে কি আসবে, ল্যামডা ইনটু এ ভেক্টরের ম্যাগনিটিউড, গিভেন দ্যাট ল্যামডা আমার একটা পজিটিভ ভ্যালু। এটাকে বলা হয় স্কেলার মাল্টিপল। একদম ইজি কনসেপ্ট, কোনো মানে ওদের ডাইরেকশনে কোনো চেঞ্জ আসছে না। তুমি যদি ওবির ডাইরেকশন ইউনিট ভেক্টরটা ইভালুয়েট করো, ওর যদি ইউনিট ভেক্টর ইভালুয়েট করো সেম আসবে অ্যাজ এ ভেক্টর, মানে এ ক্যাপ। এটা থেকে কি বুঝতে পারছি যে ওবি লাইন ভেক্টরটা আমার ইউনিট ভেক্টর বা ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, ওটা সেম থাকছে, জাস্ট ওদের ম্যাগনিটিউডটা ল্যামডা টাইমস ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে স্কেলার মাল্টিপল।
এটাতে ডাইরেকশনে কোনো ইনফ্লুয়েন্স হয় না, জাস্ট ইনফ্লুয়েন্স হয় ওর ম্যাগনিটিউডটাতে। ক্লিয়ার? একদম বেসিক কনসেপ্ট। দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। তো ওদের রেজাল্টেন্ট ভেক্টরটা ইভালুয়েট করতে বলেছে, আর ওদের রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর ইভালুয়েট করতে বলেছে। তো ফার্স্ট অফ অল ফিগারটা ড্র করে নিচ্ছি। এটা এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। ওদের রেজাল্টেন্ট ভেক্টরটা কি থাকবে? এটাকে সি ভেক্টর নিয়ে নিচ্ছি। এটা আসবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেয়ারফর সি ভেক্টরটা ইভালুয়েট করে নিই, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। I plus I 2i cap minus j cap plus 2j cap plus j cap plus 2k cap minus 4k cap মানে minus 2k cap। তো এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেক্টর। তো ওর ডাইরেকশনে আমার একটা ইউনিট ভেক্টর লাগে, ঠিক আছে? তো ইউনিট ভেক্টরটাকে আমি নিচ্ছি সি ক্যাপ। সি ক্যাপের ফর্মুলা কি থাকবে? সি ভেক্টর বাই সি এর ম্যাগনিটিউড 2i cap plus j cap minus 2k cap by magnitude of c, 2 square plus 1 plus 2 square, 1 by 3 into 2i cap plus j cap minus 2k cap. এটা হচ্ছে ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর। ক্লিয়ার আছে? দেখো কি বলা হয়েছে, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যে নিউ একটা রেজাল্টেন্ট ভেক্টর আছে, এটা এ ভেক্টর আর বি ভেক্টরকে ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা এটাকে বাইসেক্ট করছে, which means a plus b ভেক্টরটা কি অ্যাঙ্গেল বাইসেক্টর অফ a ভেক্টর এন্ড b ভেক্টর। তাহলে a plus b ভেক্টরটা আসছে অ্যাঙ্গেল বাইসেক্টর অফ a ভেক্টর এন্ড b ভেক্টর, ঠিক আছে?
আরেকটা দেওয়া আছে এ ভেক্টরের মডিউলাস ইকুয়ালস টু ল্যামডা ইনটু বি ভেক্টর, বি ভেক্টরের মডিউলাস। তো ও যদি এই দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বাইসেক্টর হয় তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টরের ফর্মুলা অ্যাপ্লাই করলে কি আসছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু, ল্যামডা অলরেডি ইউজ করা আছে তো ল্যামডার জায়গাতে আমি এম নিচ্ছি, এম ইনটু এ ভেক্টর বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই বি ভেক্টর। ক্লিয়ার আছে? এখন আমি যেহেতু এ ভেক্টর আর বি ভেক্টর দুটো নন কোলিনিয়ার, ওদের কোফিশিয়েন্ট গুলোকে কম্পেয়ার করতে পারবো। তো কোফিশিয়েন্ট গুলো কম্পেয়ার করলে কি আসছে, m বাই এ ভেক্টর ইকুয়ালস টু 1 আর m বাই বি ভেক্টর ইকুয়ালস টু 1। তখন এই দুটোর থেকে m এর ভ্যালুটা ইভ্যালুয়েট করতে পারি, m ইকুয়ালস টু এ ভেক্টর, এ ভেক্টরের মডুলাস, আর এখানে m ইকুয়ালস টু বি ভেক্টরের মডুলাস। দেয়ারফর এই দুটোকে কম্পেয়ার করলে কি আসছে, a এর মড ইকুয়ালস টু b এর মড। এর থেকে কি কনক্লুড করতে পারছি, ল্যামডার ভ্যালু 1, দেয়ারফর ল্যামডা ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টরের ভেক্টর ফর্মে ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন। ক্লিয়ার? এতটুকু আশা করি সবাই বুঝেছো। এই পার্টটাকে আবার এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে কি করেছি, এ ভেক্টরের কোফিশিয়েন্টটা কম্পেয়ার করলাম 1 ইকুয়ালস টু m বাই এ ভেক্টর, আর সেম ভাবে বি ভেক্টরেরও কোফিশিয়েন্টটা কম্পেয়ার করেছি m বাই বি ভেক্টর এর মড ইকুয়ালস টু 1। কেন কম্পেয়ার করতে পেরেছি, কারণ এ আর বি ভেক্টর নন কোলিনিয়ার আসবে, কারণ ওরা যদি কোলিনিয়ার হয় তাহলে ওরা সেম লাইনে লাই করবে, তো সেম লাইনে লাই করলে ওদের মধ্যে অ্যাঙ্গেল ফর্মই করবে না, অ্যাঙ্গেল ফর্ম করার জন্য ওদের নন কোলিনিয়ার হতে লাগবে। নন কোলিনিয়ার আছে দেখেই ওদের মধ্যে অ্যাঙ্গেল ফর্ম করেছে আর ওদের অ্যাঙ্গেল বাইসেক্টর এক্সিস্ট করছে। ঠিক আছে, এটা গিভেন দ্যাট সিন্স a vector and b vector are non collinear, যদি নন কোলিনিয়ার না হতো তাহলে ওদের কোফিশিয়েন্ট গুলো এভাবে কম্পেয়ার করতে পারতাম না। বুঝা আছে? তবে কম্পেয়ার করে জাস্ট m এর ভ্যালুটা ইকুয়াল করে দিয়েছি, দেখলাম এর মড ইকুয়ালস টু b এর মড আসছে, which means lambda ভ্যালু 1। ক্লিয়ার? আমাকে বলেছে একটা ইউনিট ভেক্টর সি ইভালুয়েট করতে, given that minus I cap plus j cap minus k cap এই পার্টিকুলার ভেক্টরটা bisect করছে the angle between c vector and this থার্ড ভেক্টর। ঠিক আছে, তো আমার কাছে দুটো ভেক্টর এরকম আছে, একটা হলো c ভেক্টর, একটা 3i cap plus 4j cap, ওদের মধ্যে সাম অ্যাঙ্গেল ফর্ম করছে, মানে এই পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে যে ভেক্টরটা, এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, আর এটার অ্যাঙ্গেলটা তাহলে আমার সেম থাকছে। ক্লিয়ার আছে? তো যদি এই ভেক্টরটা সি ভেক্টর আর ওর অ্যাঙ্গেল বাইসেক্টর হয় তাহলে আমি অ্যাঙ্গেল বাইসেক্টরের ফর্মুলাতে কি লাগাতে পারি, মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু সি ভেক্টর বাই সি এর মড প্লাস 3i cap প্লাস 4j cap বাই এই ভেক্টরটার মড, মানে 3a স্কোয়ার প্লাস 4 স্কোয়ার।
ডাইরেক্ট আমার অ্যাপ্লিকেশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর। তো যেহেতু সি ভেক্টরটা বলা হয়েছে ইউনিট ভেক্টর, তো সি ভেক্টরের মডুলাস কত আসবে 1, তো সি ভেক্টরের মডুলাস এখানে আমি 1 পুট করে দিতে পারবো। ঠিক আছে, আসলে ধরো নেক্সট স্টেপ আমি কি করব, সি ভেক্টরটাকে ইভালুয়েট করব। আইদার সি ভেক্টরটাকে ইভালুয়েট করে নিতে পারো, তো পুরোটা ল্যামডার ফরম্যাটে এসে পড়বে, তারপর মডুলাস লাগিয়ে দাও, মডুলাস করলে 1 এসে পড়বে। এটা হলো একটা টেকনিক। আর একটা করতে পারো, তুমি কম্পেয়ার করতে পারো সি ভেক্টরটাকে কি নিয়ে নাও, xi প্লাস y xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, তাহলে কি হবে ডাইরেক্ট তুমি কম্পেয়ার করে নিতে পারবে কোফিশিয়েন্টস গুলো। এটাকে কি নিচ্ছি মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ইকুয়ালস টু ল্যামডা ইনটু xi cap plus yj cap plus zk cap plus 3i cap plus 4j cap by 5। এখন জাস্ট বোথ সাইড থেকে i cap j cap আর k cap এর কোফিশিয়েন্টস গুলো কম্পেয়ার করো। কম্পেয়ার করলে কি আসবে, ফার্স্ট i cap এরটা কম্পেয়ার করছি, তো -1 ইকুয়ালস টু x lambda প্লাস 3/5 একটা আসছে, একটা আসছে। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট এটাকে 1 করে দিলে ঠিক আছে, আমি করছি 1 equals to y lambda plus 4/5 আর -1 equals to z lambda, আর কিছু নেই এখানে, কিছু k ক্যাপের কোনো কোফিশিয়েন্ট নেই। এখান থেকে সবগুলো থেকে আমি কি x এর ভ্যালুটা ইভালুয়েট করতে পারবো। মানে x এর ভ্যালু ইভালুয়েট করলে আমার সুবিধাটা কি, x এর ভ্যালু ইভালুয়েট করলে আমি যেহেতু c ভেক্টরটার মডুলাস 1, তো ওদের মধ্যে মডুলাস লাগে আমি 1 করে দিতে পারবো। আচ্ছা, এটার থেকে ইজিয়ার ওয়েতে করতে গেলে ঠিক আছে একই আসবে, সেম প্যাটার্নই আসবে। এখান থেকে x টা ইভালুয়েট করে নিচ্ছি। সেখানে একটা ল্যামডা থাকবে না। ঠিক আছে, 1 মাইনাস 5 মাইনাস 4 ল্যামডা আর এখান থেকে বাই 5, আর এখানে আসছে z ইকুয়ালস টু -1 বাই ল্যামডা। ক্লিয়ার? এখন সি ভেক্টরটার মডুলাস হচ্ছে 1। কেন 1? কারণ অলরেডি বলা হয়েছে সি ভেক্টরটা আমাকে একটা ইউনিট ভেক্টর, তো সি ভেক্টরের মডুলাস যদি 1 থাকে which means আমি ওকে ইজিলি এখান থেকে ইভালুয়েট করে নিতে পারছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কি আসবে 1 আসবে, যেহেতু সি ভেক্টরের মডুলাস 1। এই পার্টটা ইরেজ করছি। Since modulus 1, which means x square plus y square plus z square equals to 1, -5 minus 3 lambda whole square plus 5 minus, আচ্ছা এটা আসবে 25 lambda square -5 minus 4 lambda whole square by 25 lambda square plus 1 by, এখানে 5 কিছু আসবে zx by lambda square equals to 1। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা দিলাম, এটা আসবে 25 প্লাস 9 ল্যামডা স্কোয়ার প্লাস 30 ল্যামডা, এটা আসবে প্লাস 25 প্লাস 20 ল্যামডা স্কোয়ার মাইনাস 40 ল্যামডা প্লাস
25 equals to 25 lambda square. সিক্সটিন আসবে। নাইন ল্যামডা স্কোয়ার আছে, 16 ল্যামডা স্কোয়ার আছে, 25 ল্যামডা স্কোয়ার আছে। তো ল্যামডা স্কোয়ারের পার্টটা পুরোটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এখানে আসছে -10 ল্যামডা আর 25 প্লাস 25 প্লাস 25, তো প্লাস 75, 75 তো আসছে 25 25, হ্যাঁ 75 ইকুয়ালস টু 0। ল্যামডা আসছে 75 বাই 10, তো 5 দিয়ে ক্যান্সেল করলে 15/2। এখন 15/2টা জাস্ট পুট করে দাও, পুট করে দিলে পরে তোমার x এর ভ্যালু, y এর ভ্যালু আর z এর ভ্যালু সবগুলো এসে পড়বে। তো 15/2টা পুট করে দিচ্ছি, 15/2টা ঠিক আছে। আর এখান থেকে ডাইরেক্টও তুমি ল্যামডাটা এখান থেকে পুট করে দিতে পারো। আচ্ছা, আশা করি এতটুকু পার্টটা সবটা বোঝা গেছে। ল্যামডার ভ্যালু কত হচ্ছে 15/2। আচ্ছা, এখানে ইভালুয়েট করে নিচ্ছি পুরোটা, এই পার্টটা ইরেজ করে দিচ্ছি। আশা করি ক্যালকুলেশনটা বোঝা গেছে। যেহেতু এখান থেকে দেখো এক্স ওয়াই আর জেড এর গুলো বের করে নিয়েছি, তো সি ভেক্টরটার মডুলাস যেহেতু 1, তো ওদের মডুলাসটা জাস্ট ফর্মুলাতে পুট করেছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে সলভ করলাম, ল্যামডা আসছে 15/2। ক্লিয়ার? আচ্ছা, ল্যামডা 15/2 আসলে উপরে লিখে রাখছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস টু 1। এটা পুট করো, পুট করলে ল্যামডা আসবে 15/2। 15/2 আসলে x এর ভ্যালু আসবে -5 -45/2 বাই 5 ইন্টু 15/2। ঠিক আছে, তো এখানে আসছে আমার 2টা ক্যান্সেল হবে, তো -55/5 ইন্টু 15, 11, -11/15। y আসছে 5 4 ইন্টু 15/2, আসছে 5 ইন্টু 15/2, এটা আসছে -60 আর -10, তো -70/5 ইন্টু 15, 5 দিয়ে ক্যান্সেল করছি, করলে আসবে 14, -14/15। আর z আসছে -1/15/2, মানে -2/15। বাস এসে বললো। এখন জাস্ট এক্স ওয়াই জেড এর ভ্যালু পুট করে দাও, পুট করে দিলে এসে পড়ছে। দেয়ারফর সি ভেক্টর ইকুয়ালস টু 1/15 -11 i cap -14 j cap -2 k cap। ঠিক আছে। আচ্ছা, এখানে তো মাইনাস না, এটা 50 আসবে, 10, সরি এই জায়গাটাতে 10 আসবে। ঠিক আছে, এটা একটু কারেক্ট করে নিও। ঠিক আছে, -10, ব্যাস। ক্লিয়ার হয়েছে? তো এরকম ভাবে আমরা কি অ্যাঙ্গেল বাইসেক্টরের কনসেপ্ট ইউজ করে দুটো ভেক্টরের মধ্যে এরকম রিলেশন যদি থাকে, ওদের থেকে থার্ড ভেক্টরটা রেডি করতে পারবো। এখানে আমার কি বলা হয়েছিল, অ্যাঙ্গেল বাইসেক্টরটা দেওয়া ছিল -i cap প্লাস j cap মাইনাস k cap, আর সি ভেক্টরটা আর এই পার্টিকুলার গিভেন ভেক্টরটার অ্যাঙ্গেল বাইসেক্টরটা বলেছে ও আসবে। তো ওদের থ্রুতে, এই রিলেশনটার থ্রুতে আমি সি ভেক্টরটা ইভালুয়েট করলাম। ক্লিয়ার আছে? আশা করি বোঝা গেছে।
নেক্সট একটা ছোট টপিক এক্সপ্লেন করছি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস এন্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। তো এই দুটো জিনিস বোঝার আগে কিছু কোপ্ল্যানারিটি আর কোলিনিয়ারিটির কনসেপ্টস বা থিওরিজ এক্সপ্লেন করে দিচ্ছি। তো আমি অলরেডি লেকচার নাম্বার 1 এর মধ্যে মেনশন করেছিলাম জিনিসটা, যে 2 পজিশন ভেক্টরস আর অলওয়েজ কোলিনিয়ার এন্ড 3 পজিশন ভেক্টরস আর অলওয়েজ কোপ্ল্যানার। তো এগুলো থেকেই শুরু করছি। 2 পজিশন ভেক্টরস ওরা কি থাকবে, অলওয়েজ কোলিনিয়ার। সেম ওয়েতে 3 পজিশন ভেক্টরস অলওয়েজ কি থাকবে, কোপ্ল্যানার। এখন কোপ্ল্যানার আর কোলিনিয়ার মানে কি? কোলিনিয়ার মানে আমার সেম লাইনে লাই করছে। তো সেম লাইনে লাই করছে মানে এটা একটা লাইন, এটা ধরো দুটো পজিশন ভেক্টর, একটা এ একটা বি, এ ভেক্টর আর বি ভেক্টর। আর কোপ্ল্যানার মানে সেম প্লেনে লাই করছে। এরকম এই ট্রায়াঙ্গেলটি একটা সেম প্লেনে লাই করছে। তো এ ভেক্টর, বি ভেক্টর আর এটা সি ভেক্টর, ঠিক আছে? তো 3 position vectors are always coplanar and 2 position vectors are always collinear. এটা আমার বেসিক কনসেপ্ট কোলিনিয়ারিটি আর কোপ্ল্যানারিটি, যেগুলো তোমাদের বুঝতে লাগবে, এটার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে লাগবে। তো আমাদের প্রবলেমটা কোন সময় আসে, যখন 2 or more position vectors ইউজ করি। তো 2 এর জায়গাতে সাপোজ 3 position vectors দেওয়া আছে, এটা হলো বেসিক সিচুয়েশন। আমার সাপোজ 3 পজিশন ভেক্টরস দেওয়া আছে। তো 3 পজিশন ভেক্টর যদি গিভেন থাকে তখন আমি কি করব? ঠিক আছে, ওই পার্টিকুলার কেসের মধ্যে আমি কি করব, কিছু একটা করতে লাগবে। তো 3 পজিশন ভেক্টরসের জন্য আমি এখানে একটা দিয়ে দিলাম সি পয়েন্ট, ঠিক আছে? তো সেম স্ট্রেট লাইনটার মধ্যে আমি একটা পয়েন্টকে এক্সটেন্ড করে দিলাম। তো যখনই 3টা পজিশন ভেক্টর হবে তখন আমার কোলিনিয়ারিটি টেস্ট করতে লাগবে। কোলিনিয়ারিটি টেস্টটা কিভাবে করব? দেখো, দুটো পজিশন ভেক্টর দিয়ে একটা লাইন ভেক্টর পাই। তো দুটো লাইন ভেক্টর আমি এখান থেকে রেডি করতে পারি, একটা এবি রেডি করো, একটা বিসি রেডি করো। এখান থেকে আমি রেডি করছি একটা এবি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, একটা রেডি করছি বিসি, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। যদি এবি আর বিসি দুটো ভেক্টর প্যারালাল হয় একটা একটার সাথে, ঠিক আছে, তাহলে ওরা কি একটা একটা স্কেলার মাল্টিপল হিসেবে থাকবে। ঠিক আছে, স্কেলার মাল্টিপল হিসেবে থাকা মানে কি, আমি অলরেডি এক্সপ্লেন করেছিলাম স্কেলার মাল্টিপ্লিকেশনে, যে স্কেলার মাল্টিপ্লিকেশনের সময় দুটো ভেক্টরের ডাইরেকশনে কোনো এফেক্ট হয় না, অর্থাৎ জাস্ট ম্যাগনিটিউডটা ভ্যারি করে বা ম্যাগনিটিউডের মধ্যে ডিফারেন্স আসে। তো ম্যাগনিটিউড ডিফারেন্স আসা মানে কি, দুটো দুটো ভেক্টর যদি একটা একটা স্কেলার মাল্টিপল হয় তাহলে ওরা প্যারালাল থাকবে। তো এখানে আমি যদি লিখি যে ইফ এবি ইকুয়ালস টু ল্যামডা ইনটু বিসি, এটা থেকে কি কনক্লুড করতে পারি, যে এবি এন্ড বিসি আর প্যারালাল। এখান থেকে লেখা যায় এবি এন্ড বিসি আর প্যারালাল, লিখতে পারছি জিনিসটা। এখন দেখো এবি আর বিসি যদি প্যারালাল হয়, আবার ওদের মধ্যে একটা পয়েন্ট কমন, একটা পয়েন্ট কোনটা, বি পয়েন্টে। দেখো এখানেও বি পয়েন্ট আছে, এখানেও বি পয়েন্ট আছে, দুটো ভেক্টর ওরা একটার সঙ্গে প্যারালাল, আবার ওদের মধ্যে একটা পয়েন্ট কমন, মানে কি ওরা কোলিনিয়ার। এর থেকে কি কনক্লুড করতে পারি, যে দিস মিন্স এ বি সি আর কোলিনিয়ার। ঠিক আছে, তাহলে কোলিনিয়ারিটির কন্ডিশন কি পেলাম, তিনটা পয়েন্ট যদি দেওয়া থাকে, সি মাইনাস বি ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা ইনটু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এই কন্ডিশনটা যদি ফুলফিল করে ফর এ পার্টিকুলার ল্যামডা, তাহলে বলতে পারি তিনটা ভেক্টর কোলিনিয়ার। ক্লিয়ার আছে? দুটো যদি পজিশন ভেক্টর থাকে তাহলে ওদের কোনো টেস্ট করতে লাগবে না। টু মোর দেন টু ভেক্টরস মানে 3 অর মোর ভেক্টর যদি থাকে তখন আমরা এরকম টেস্ট করব। ঠিক আছে, তো এটাকে বলা হয় কোলিনিয়ারিটি টেস্ট। ঠিক আছে, মানে হাউ টু চেক দ্য কোলিনিয়ারিটি অফ 3 পজিশন ভেক্টরস। 3 অর মোর যদি হয় তুমি আরো এরকম ভেক্টর রেডি করো, অসুবিধা নেই, সিমিলার টেকনিকে তুমি অ্যাডভান্স করতে মানে প্রসিড করবে জিনিসটাতে। ক্লিয়ার?
এখন আসছি কোপ্ল্যানারিটির কনসেপ্টে। তো কোপ্ল্যানারিটির কেসটাও সিমিলার থাকবে। তিনটা পজিশন ভেক্টর যদি থাকে তাহলে ওদের মধ্যে টেস্ট করতে লাগবে না, নো টেস্ট ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, টেস্ট কখন করতে লাগবে? যখন 4 or more পজিশন ভেক্টরস দেওয়া থাকবে। এখান থেকে 4 or more পজিশন ভেক্টরস আর গিভেন, এই কেসে আমার টেস্ট করতে লাগবে, তখন আমার কোপ্ল্যানারিটি টেস্ট করতে লাগবে। ঠিক আছে, টেস্ট করার জন্য সাপোজ আমার কাছে দেওয়া আছে এখানে এ বি, এখানে একটা আমার ডি পয়েন্ট, একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি ডি ভেক্টর, তিনটা পয়েন্ট আছে এ বি সি ডি। তখন এই তিনটা ভেক্টরের থেকে, মানে সরি তিনটা না, এই চারটা ভেক্টরের থেকে আমার তিনটা লাইন ভেক্টরস ইভালুয়েট করতে লাগবে। এবার এনি থ্রি লাইন ভেক্টরস, তো আমার কাছে এ বি সি আর ডি 4 পজিশন ভেক্টরস দেওয়া আছে। তো তুমি এনি থ্রি পিক করো, যেরকম এ বি নিলাম, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, একটা বিসি নিলাম, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, একটা ধরো এ ডি নিলাম, ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তিনটে ভেক্টর এনি থ্রি ভেক্টরস। মানে ওদের এই চারটা পজিশন ভেক্টরের সাহায্যে তুমি দুটো ভেক্টরের পেয়ারিং করে তিনটা লাইন ভেক্টরস রেডি করো। ঠিক আছে, এখন এই তিনটা লাইন ভেক্টরকে ওদের কোঅর্ডিনেট ফরম্যাটে কনভার্ট করো। কোঅর্ডিনেট ফরম্যাটে কি, আমি ফার্স্ট লাইন ভেক্টরটাকে ধরে নিচ্ছি a1 i cap প্লাস b1, এই পাশে লিখে দিচ্ছি সাইড বাই সাইড, i j k cap এর ফরম্যাটে ওদের কনভার্ট করো, a1 i cap প্লাস b1 j cap প্লাস c1 k cap, a2 i cap plus b2 j cap plus c2 k cap, a3 i cap plus b3 j cap plus c3 k cap। এখন আমি একটা ডিটারমিনেন্ট ফর্ম করব, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ঠিক আছে, এখানে আমার এটা আছে লাইন ভেক্টরস। তো এই ডিটারমিনেন্টটা, যেটা আমি এ বি বি সি আর এডি, ঠিক আছে, এনি থ্রি লাইন ভেক্টরস নাও, কোনো আপত্তি নেই। ঠিক আছে, এই চারটা পয়েন্টের সাহায্যে ধরে রেডি করলাম। তো ওদের আই জে কে ক্যাপের কোএফিসিয়েন্ট গুলোকে সিরিয়াল ওয়াইজ এরকম অ্যারেঞ্জ করো, করলে পরে এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি জিরো আসে, ইফ এটা জিরো দেন এ বি সি ডি আর কোপ্ল্যানার। বোঝা গেছে? সরি, এটা 4 পজিশন, ঠিক আছে, 4 পজিশন ভেক্টরস। তো চারটা পজিশন ভেক্টরস যদি এরকম দেওয়া থাকে, ওই পার্টিকুলার চারটা পজিশন ভেক্টরসের সাহায্যে তিনটা লাইন ভেক্টরস ফর্ম করো, এনি থ্রি লাইন ভেক্টরস। আমি এ বি বি সি এডি করেছি, তুমি এ বি বি সি বিডিও করতে পারতে, বা বিসি এডি বিডিও দিতে পারতে, এনি কম্বিনেশন তুমি নিতে পারো। তো তিনটা লাইন ভেক্টরস রেডি করো। এই লাইন ভেক্টরস গুলোর ডিটারমিনেন্ট যদি জিরো আসে, তাহলে বুঝবে এ বি সি ডি ওরা কি কোপ্ল্যানার কোপ্ল্যানার পয়েন্টস। ঠিক আছে, বা কোপ্ল্যানার পজিশন ভেক্টরস। ক্লিয়ার আছে? যদি জিরো না আসে, নন জিরো আসে, তাহলে বুঝবে নন কোপ্ল্যানার। ক্লিয়ার? এটা হচ্ছে কোপ্ল্যানারিটি টেস্ট। আগেরটা ছিল কোলিনিয়ারিটি টেস্ট, এটা হচ্ছে কোপ্ল্যানারিটি টেস্ট। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন আসছি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এন্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস।
লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস যদি হয়, সাপোজ আমি কিছু ভেক্টরস নিচ্ছি, ইফ a1 a2 a3 a4 an, ওরা আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, দেন lambda1 a1 plus lambda2 a2 plus lambda3 a3 plus lambda n an যদি 0 হয়, ঠিক আছে, যেখানে a1 a2 a3 an ওরা আমার সব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। তো এটা যদি এই এক্সপ্রেশনটা যদি 0 আসে, এটা অনলি পসিবল যদি lambda1 equals to lambda2 equals to lambda3 dot 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 equals to lambda n equals to 0 আসে, which means a1 a2 a3 সব an মানে an অবধি যতগুলো ভেক্টরস আছে সবগুলো ভেক্টরসের কোএফিসিয়েন্ট আমার 0 আসতে লাগবে, এই পুরো যে এক্সপ্রেশনটা যদি 0 আসতে হয়, ঠিক আছে, given that ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। তো এনি কোপ্লেনার বা কোলিনিয়ার ভেক্টরস সব আমার এগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরসে পড়ে। যদি নন কোলিনিয়ার বা নন কোপ্লেনার ভেক্টর হয় তখনই ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসে পড়বে। তো এটার মধ্যে ইনক্লুডেড থাকছে নন কোলিনিয়ার এন্ড নন কোপ্লেনার ভেক্টরস, ঠিক আছে। এই কারণেই আমি আগে কোলিনিয়ার ভেক্টরস আর কোপ্লেনার ভেক্টরস এর কনসেপ্টটা এক্সপ্লেন করেছি, কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস মানে ওরা নন কোলিনিয়ার অর নন কোপ্লেনার হবে, যে কোনো একটা। আশা করি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস বোঝা গেছে, ঠিক আছে। তো আমি এখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস এক্সপ্লেন করছি, এটা সাইড বাই সাইড। সেম ভেক্টরসগুলো আমি নিয়েছি ডিপেন্ডেন্ট ভেক্টরসের কেসেও, a1 ভেক্টর, a2 ভেক্টর, a3 ভেক্টর, ডট 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 an ভেক্টর। তো টোটাল আমার কাছে n ভেক্টরস আছে এখানে অ্যাভেলেবল। যদি ওরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস হয় আর ওদের যদি একটা এরকম এক্সপ্রেশন থাকে যেটাতে lambda1 ইন্টু a ভেক্টর প্লাস lambda2 ইন্টু a2 ভেক্টর প্লাস lambda3 ইন্টু a3 ভেক্টর প্লাস ডট 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 lambda n ইন্টু an ভেক্টর ইকুয়ালস টু 0 থাকে, এটার থেকে আমরা কনক্লুশন পাই যে দেন there exist some values of some non-zero scalar values of lambda1 lambda2 lambda3 dot 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 lambda n। তো এই স্টেটমেন্টটার মিনিং কি বা এই স্টেটমেন্টের দ্বারা আমরা কি বুঝতে পারছি? দেখো, ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসের কেসে কি হয়, এক্সপ্রেশনটা সেমই থাকে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টে। ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসের কেসে কি হয়, lambda1 lambda2 lambda3 মানে এই যে সবগুলো স্কেলার কোয়ান্টিটি আছে সবগুলোর ভ্যালু কি থাকবে 0, একটা আমার নন জিরো আসবে না। বাট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরসের কেসে কি হয়, এই যে স্কেলার কোয়ান্টিটিসগুলো আছে lambda1 lambda2 lambda3 করে করে lambda n অবধি, এগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটার মানে একটা স্কেলার কোয়ান্টিটির নন জিরো ভ্যালু থাকতে লাগবে, ঠিক আছে, মানে সবগুলো জিরো ভ্যালু আসতে পারবে না। যেরকম এখানে কি সবগুলো জিরোস, অল স্কেলার কোয়ান্টিটিজের ভ্যালু কি আসছে 0, ঠিক আছে। এখানে আমার কিছু স্কেলার কোয়ান্টিটিজের ভ্যালু 0 আসতে পারে বাট সবগুলো 0 আসতে পারবে না, মানে কিছু নন জিরো স্কেলার কোয়ান্টিটি অ্যাভেলেবল বা প্রেজেন্ট থাকতে লাগবে। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস ওদের মধ্যে ইনক্লুডেড থাকে কোলিনিয়ার ভেক্টর আর কোপ্লেনার ভেক্টর। এটা থেকে কি বুঝতে পারলাম যে এনি কোলিনিয়ার ভেক্টরস মানে সেট অফ কোলিনিয়ার ভেক্টরস বা সেট অফ কোপ্লেনার ভেক্টরস ওরা অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, আর এনি সেট অফ নন কোলিনিয়ার ভেক্টরস বা নন কোপ্লেনার ভেক্টরস ওরা অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। এখন ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট টার্মটা দিয়ে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্টের কেসে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর ডিপেন্ডেন্ট না, ওরা ইন্ডিভিজুয়ালি অ্যাক্ট করছে, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস।
আর ডিপেন্ডেন্ট ভেক্টরসের কেসে কি হয়, ভেক্টরসগুলো একটা একটার উপর ডিপেন্ডেন্ট থাকে, যেরকম কোলিনিয়ার ভেক্টরসের মধ্যে আর কোপ্লেনার ভেক্টরসের মধ্যে, যেরকম ওদের মধ্যে একটা রিলেশন মেনটেন হয় অলওয়েজ কোলিনিয়ার ভেক্টরসে, ওরা অলওয়েজ একটা সেম স্ট্রেট লাইনে লাই করছে, আর কোপ্লেনার ভেক্টরসের কেসেও ওরা অলওয়েজ একটা সেম প্লেনে লাই করছে। তো ওদের মধ্যে একটা প্রপার্টি আছে বা ওদের মধ্যে একটা ম্যাচ আছে বেসিক্যালি, ঠিক আছে। তো এর জন্য ওরা ডিপেন্ডেন্ট ভেক্টরস থাকে, বোঝা গেল। তো লিনিয়ার ডিপেন্ডেন্ট ভেক্টরস থাকলে একটা এক্সপ্রেশনে আর ভেক্টরকে একটা পার্টিকুলার এক্সপ্রেশনে অ্যারেঞ্জ করা যায়, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আশা করি এতটুকু অবধি বোঝা গেছে। তো ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসে কি হয়, সবগুলো স্কেলার কোয়ান্টিটির ভ্যালু জিরোস থাকে, আর ডিপেন্ডেন্ট ভেক্টরসে অ্যাটলিস্ট কিছু স্কেলার কোয়ান্টিটিজের ভ্যালু নন জিরো থাকতে লাগবে। কিছু জিরো থাকতে পারে, অসুবিধা নেই, বাট সবগুলো জিরো হতে পারবে না, বোঝা গেল। এখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস থেকেই বেসড একটা থিওরি দিচ্ছি। সাপোজ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ঠিক আছে, তিনটা ভেক্টর আছে। আচ্ছা, এ ভেক্টর এন্ড বি ভেক্টর আর নন কোলিনিয়ার ভেক্টরস। which means a আর b ভেক্টর কি, ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। কেন? কারণ নন কোলিনিয়ার হলে ওরা ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে আমি যদি একটা নিউ ভেক্টর ফিগার আউট করতে যাই যেটা a আর b এর সাথে কি থাকবে, কোলিনিয়ার হবে, ঠিক আছে। which means আচ্ছা a b আর c দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি a b c ওরা সব পজিশন ভেক্টরস, ঠিক আছে। a b c ভেক্টরস তিনটা আমার পজিশন ভেক্টর দেওয়া আছে, আর একটা আর ভেক্টর নিয়ে নিলাম, এটা হচ্ছে ভেক্টর lying on the plane containing position vectors a vector, b vector আর c vector। দেখো a b c ভেক্টর ওরা তিনটা ভেক্টর কি নন কোলিনিয়ার ভেক্টরস, মানে ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। আর একটা নিউ ভেক্টর, একটা ভ্যারিয়েবল ভেক্টর নিয়ে নাও, এই ভেক্টরটা কি একটা এরকম পয়েন্ট যেটা ওই পার্টিকুলার প্লেনটাতে লাই করছে, যে প্লেনটাতে এ বি সি তিনটা পয়েন্ট লাই করে। ধরো এটা এ ভেক্টর, বি ভেক্টর, এটা সি ভেক্টর। তো ওরা যে প্লেনটাতে লাই করছে, এখানে আমি একটা ফোর্থ পয়েন্ট ভেক্টর নিলাম বা পজিশন ভেক্টর নিলাম, এটা কি আর ভেক্টর। তো এই যে আর ভেক্টরটা, ওকে তুমি এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করতে পারবে। কেন এক্সপ্রেস করতে পারবো? কারণ আর ভেক্টরটা কি আমার সেম প্লেনে লাই করছে যে ভেক্টরে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর আছে, which means a b and c ওরা কি হয়ে গেছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর। কারণ ওদের মধ্যে একটা ওরা একটা একটার উপর ডিপেন্ডেন্ট। কেন? কারণ ওরা সেম প্লেনে লাই করছে, ঠিক আছে। which means λ1 into a vector plus λ2 into b vector plus λ3 into c vector, এই ফরম্যাটে ওদেরকে অ্যারেঞ্জ করতে পারবে। given that r vector একটা এরকম ভেক্টর যেটা আমার এ বি সি প্লেনটাতে লাই করছে, ঠিক আছে। পয়েন্ট দিয়ে দিচ্ছি এ, এটা দিলাম বি, দিলাম সি, বোঝা গেল। আর এখানে λ1, λ2, λ1, λ2, λ3 আর নন জিরো স্কেলার কোয়ান্টিটিস। নন জিরো স্কেলার কোয়ান্টিটিস কেন? কারণ ওরা যদি নন জিরো না হয়, তাহলে আমার সব পুরো ভেক্টরে মানে আমার রাইট হ্যান্ড সাইডের পুরো এক্সপ্রেশনটা ওটাকে আমার জিরো হয়ে যাবে। তো জিরো হয়ে গেলে আর ভেক্টরটা কি আসবে? জিরো। বাট আমার আর ভেক্টরকে জিরো করতে লাগে না। আর ভেক্টর হলো একটা এরকম ভেক্টর যেটা এই পার্টিকুলার প্লেনটার মধ্যে লাই করছে, যে প্লেনটাতে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর লাই করে, মানে ওরা পজিশন ভেক্টরস বেসিক্যালি। তো এরকম ভাবে তুমি এক্সপ্রেস করতে পারবে গিভেন দ্যাট এ বি এন্ড সি আর থ্রি নন কোলিনিয়ার ভেক্টরস। ওরা কোলিনিয়ার হলে আবার এক্সপ্রেস করতে পারবে না, কারণ ওরা যদি কোলিনিয়ার হয়ে যায় তাহলে এ বি সি আমার একটা সেম স্ট্রেট লাইনে লাই করবে, আর স্ট্রেট লাইন লাই করলে তুমি প্লেন এটার থেকে কোনো ডিটারমাইন করতে পারবে না, ঠিক আছে, বোঝা গেল। সিমিলারলি যদি আমার তিনটা পয়েন্ট দেওয়া থাকে যেগুলো একটার সাথে কোলিনিয়ার, ঠিক আছে, এখানে নন কোলিনিয়ারের কেস দিলাম। তো সিমিলার ভাবেই আমি যদি একটা এরকম
তিনটা পয়েন্টস দিই, সাপোজ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর আর কোলিনিয়ার। তো কোলিনিয়ার থাকা মানে কি ওরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর, which means তুমি এ ভেক্টরকে λ1 ইনটু বি ভেক্টর প্লাস λ2 ইনটু সি ভেক্টর এই ফরম্যাটে এক্সপ্রেস করতে পারবে, given that λ1 λ2 are non-zero scalar quantities। তো এটা কেন এক্সপ্রেস করতে পেরেছি, কারণ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ওরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস, আর ডিপেন্ডেন্ট ভেক্টর হয়ে গেলে ওদের সাহায্যে মানে ওরা এরকম ওদের একটা একটা স্কেলার মাল্টিপলের ফরম্যাটে ওদেরকে অ্যারেঞ্জ করতে পারবে। বোঝা গেল? সিমিলার ভাবে কোলিনিয়ারের জায়গায় যদি কোপ্লেনার হতো, কোপ্লেনার হলে চারটা ভেক্টর এসে পড়তে হলে, যেটা একটু আগে এক্সপ্লেন করলাম। তো সেম জিনিসটা দিয়ে দিচ্ছি, এ বি সি একটা ভেক্টর ডি ভেক্টর দিয়ে দিচ্ছি, এ বি সি ডি ভেক্টর আর কোপ্লেনার। কোপ্লেনার যদি হয় সি এর সাথে একটা থার্ড ভেক্টর এসে পড়বে, এটা কি λ3 ইনটু ডি ভেক্টর, ঠিক আছে? আর এটা λ1 λ2 λ3 আর নন জিরো স্কেলার কোয়ান্টিটিস। তো আগেরটা ছিল আমার কোলিনিয়ারের, এটা হচ্ছে কোপ্লেনারের। তো এই এক্সপ্রেশনগুলো আমি রেডি করতে পারছি কেন? কারণ এ বি সি ডি মানে এই কেসে ওরা হয়ে গেছে কোপ্লেনার ভেক্টরস, কোপ্লেনার হওয়াতে ওরা ডিপেন্ডেন্ট ভেক্টরস হয়ে গেছে। আর আগের কেসটাতে এ বি আর সি তিনটা পয়েন্ট পজিশন ভেক্টর বা পয়েন্ট ভেক্টর, ওরা ছিল কোলিনিয়ার, কোলিনিয়ার হলে ওরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়। বোঝা গেল? তো এগুলো হলো কিছু অ্যাপ্লিকেশন, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। বোঝা আছে? একটা কোশ্চেন দিচ্ছি, দেখো এই পার্টিকুলার কোশ্চেনটাতে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর তিনটা নন জিরো ভেক্টরস দেওয়া আছে, যেখানে বলা হয়েছে একটা একটার সাথে কি কোলিনিয়ার না, which means A non-collinear with B, B non-collinear with C and A non-collinear with C। বাট এখানে একটা রিলেশন দেওয়া আছে A প্লাস টু বি ভেক্টরটা মানে এই রেজাল্টেন্ট ভেক্টরটা সি ভেক্টরের সাথে কোলিনিয়ার, আর বি প্লাস সি যে রেজাল্টেন্ট ভেক্টরটা এটা এ ভেক্টরের সাথে কোলিনিয়ার। তাহলে আমি ওদের মধ্যে কোলিনিয়ারিটির কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি। তো কোলিনিয়ারিটির কনসেপ্ট অ্যাপ্লাই করলে কি আসবে, A প্লাস টু বি ভেক্টর equals to λ1 into c vector, যেখানে λ1 একটা স্কেলার ভ্যালু। সিমিলারলি b vector plus 3c vector equals to λ2 into a vector। ঠিক আছে, দুটো রিলেশন আসলো। এখন দুটো রিলেশন থেকে তোমার ফিগার আউট করতে হবে কোন ভেক্টরটা রিপিট হয়েছে কোন। এখন এখানে দেখো a ভেক্টর আছে, b ভেক্টর আছে, ওদের কোফিশিয়েন্ট আমার নন কোফিশিয়েন্ট। এখানেও b ভেক্টর আছে, c ভেক্টর আছে, ওদেরও কোফিশিয়েন্ট নন কোফিশিয়েন্ট। তুমি যদি দুটো ইকুয়েশন দেখো, দেখবে এখানেও বি আছে, এখানেও বি আছে। তো দুটোর থেকে কি করবো, আমি বি ভেক্টরটাকে সাবস্টিটিউট করবো। তো বিটাকে সাবস্টিটিউট করলে কি আসছে, বি ভেক্টর ইকুয়ালস টু λ1 ইন্টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 2। এখানে আসছে বি ভেক্টর ইকুয়ালস টু λ2 ইন্টু এ ভেক্টর মাইনাস 3c ভেক্টর। তো দুটো ইকুয়েশন থেকে আমি বি ভেক্টরটাকে ইকুয়াল করে দিতে পারি।
এটা ইকুয়েশন 1 নিচ্ছি, ইকুয়েশন 2 lambda 1 into c vector minus a vector by 2 equals to lambda 2 into a vector minus 3c vector। যেহেতু a vector আর c vector both non collinear, তাহলে ওদের কোএফিসিয়েন্ট গুলোকে আমি কম্পেয়ার করতে পারবো। তো কোএফিসিয়েন্ট গুলো কম্পেয়ার করে দেখছি কি আসছে। দেখো c ভেক্টরের কোএফিসিয়েন্ট কি আছে, লেফট সাইডে আছে lambda 1/2, রাইট সাইডে আছে -3, আর a ভেক্টরের কোএফিসিয়েন্ট আছে লেফট সাইডে -1/2 আর রাইট সাইডে lambda 2, which means lambda 1 equals to -6 আর lambda 2, আচ্ছা lambda 2 হাফ, এটাকে কিছু চেঞ্জ করার দরকার নেই, -1/2। তাহলে তুমি lambda 1 বা lambda 2 আইদার দিস ইকুয়েশন অর দিস ইকুয়েশন যে কোনো একটাতে পুট করে দাও, পুট করে দেখো কি আসছে। lambda 1টাই পুট করছি, lambda 1টা পুট করে দেখছি এই ইকুয়েশনটাতে, তো lambda 1টা -6 আসলো, a vector plus 2b vector equals to lambda 1 into c vector, মানে -6 into c vector, a vector plus 2b vector plus 6c vector equals to হচ্ছে 0। তো ভেক্টর তো কোনো সময় 0 হয় না, মানে এটা আমার কি থাকবে 0 ভেক্টর। কোশ্চেনে কি বলা হয়েছে a plus 2b plus 3c এর মডিউলাস লাগে, তো পুরো ভেক্টরটা এটা দেখো সেম ভেক্টরটা এখানে আছে এখানে আসছে, তো ভেক্টরটার সাম যদি 0 আসে, রেজাল্টেন্ট যদি 0 ভেক্টর আসে, তাহলে ওদের মডিউলাস করলে কি আসবে 0ই আসবে। তো অ্যানসার আমার কি হবে 0, which means এটা equals to 0। বোঝা আছে? নেক্সট একটা দিচ্ছি কোলিনিয়ারিটির উপরে। এটাও সিমিলার টাইপের কোশ্চেন। এটাতে কি বলা হয়েছে a এন্ড b ভেক্টর ওরা নন কোলিনিয়ার আছে, ঠিক আছে, আর দুটো ডিফারেন্ট ভেক্টর দেওয়া আছে c ভেক্টর এন্ড d ভেক্টর। c ভেক্টরের একটা এক্সপ্রেশন আছে a আর b ভেক্টরের রেজাল্টেন্টের হিসেবে, d ভেক্টরের একটা এক্সপ্রেশন আছে a আর b ভেক্টর রেজাল্টেন্টের উপরে। তো বলা হয়েছে c ভেক্টর ইকুয়ালস টু d ভেক্টর, তো সরি c ভেক্টর আর d ভেক্টর কোলিনিয়ার এটা বলা হয়েছে। তো c আর d যদি কোলিনিয়ার হয় তাহলে কোলিনিয়ারিটির কনসেপ্ট এটাতে আবার অ্যাপ্লাই করতে পারছি। কোলিনিয়ারিটির কনসেপ্ট অ্যাপ্লাই করলে কি আসবে, c ভেক্টর ইকুয়ালস টু lambda ইনটু d ভেক্টর, কারণ c ভেক্টরের এক্সপ্রেশন যেটা দেওয়া আছে আর d ভেক্টরের এক্সপ্রেশন যেটা দেওয়া আছে দুটোকে এখানে পুট করে দেব, x minus 2 into a vector plus b vector equals to lambda into 2x plus 1 into a vector minus b vector। তো প্রিভিয়াস কোশ্চেনটার মতো এটাতেও কি করব, a আর b ভেক্টরের কোএফিসিয়েন্ট গুলোকে কম্পেয়ার করব। কেন কম্পেয়ার করব, কারণ যেহেতু a আর b নন কোলিনিয়ার ভেক্টর, which means ওরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস এর কোএফিসিয়েন্ট অলওয়েজ কি থাকে 0 থাকে। কম্পেয়ার করছি কোএফিসিয়েন্ট গুলো, একটা কি আসবে x minus 2 equals to 2x plus 1 into lambda, x minus 2 equals to 2x plus 1 into lambda, আর b ভেক্টরের কোএফিসিয়েন্ট এখানে আছে 1 আর এখানে আছে minus lambda equals to minus lambda, which means এটার থেকে lambda ভ্যালু পাচ্ছি -1, তো lambda ভ্যালু -1 এখানে পুট করে দাও, এখানে পুট করলে আসছে x minus 2 equals to -2x minus 1, 3x equals to 1, x equals to 1/3। বাস এটাই আমার লাগে।
তো x ইকুয়ালস টু যখন 1/3 আসবে তখন c ভেক্টর আর d ভেক্টরটা কি থাকবে, কোলিনিয়ার, কারণ কোলিনিয়ার থাকলে আমার এই কন্ডিশনটা ফুলফিল হবে, c ভেক্টর ইকুয়ালস টু সাম স্কেলার মাল্টিপল অফ d ভেক্টর। ক্লিয়ার আছে?